ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে গ্যাসের আচরণ। আর গ্যাসের আচরণের মধ্যে প্রথমেই আমরা পড়ব গ্যাসের চাপ ও আয়তন নিয়ে কিছু তথ্য। তাহলে আমরা কি জানি? পদার্থ হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে কঠিন পদার্থ, দুই তরল পদার্থ, আর তিন হচ্ছে গ্যাসীয় পদার্থ। এবার কঠিন পদার্থের উদাহরণ আমরা জানি, আমরা দেখতে পাই, যেমন চক, ডাস্টার বা আমার হাতে রয়েছে পেন, এগুলো হচ্ছে কঠিন পদার্থ। তরল পদার্থের সব থেকে প্রথম উদাহরণ যেটা মাথায় আসে সেটা হচ্ছে জল। এবার আসি গ্যাসীয় পদার্থের উদাহরণ। গ্যাসের উদাহরণ বলতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ, যেমন অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, নাইট্রিক অক্সাইড, এগুলো হচ্ছে কি গ্যাসীয় অণুর আকারে আমাদের পরিবেশে ছড়িয়ে থাকে বা বায়ুমণ্ডলে ছড়িয়ে থাকে। এবার দেখো, আমি বলছি গ্যাসের চাপ ও আয়তন। আমরা কি জানি? যদি আমরা তরলের ক্ষেত্রে ভাবি, আচ্ছা তার আগে কঠিনের ক্ষেত্রে বলে নিই যে আমরা জানি কঠিন পদার্থের নির্দিষ্ট একটা আয়তন থাকে বা আকার থাকে। আবার তরল পদার্থে দেখা গেছে যে আয়তন থাকে। কোন আয়তন? না, কোনো তরল পদার্থ যে পাত্রে থাকে সেই পাত্রের আয়তন ধারণ করে। তরলের মতোই গ্যাসেরও কিন্তু কোনো নির্দিষ্ট আয়তন নেই। তার কারণ কি? আমরা জানি যে কোনো পদার্থের মধ্যে কি থাকে? অনেকগুলো অণু, এক বা একের অধিক বা অনেক বেশি অণু নিয়ে কোনো পদার্থ গঠিত হয়। তাহলে গ্যাসের অণু মানে, ধরে নিলাম গ্যাসের উদাহরণ অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন, এই সমস্তগুলো কি হচ্ছে? অনেকগুলো অণু নিয়ে গঠিত। বিভিন্ন অণু পুঞ্জীভূত হয়ে একটি গ্যাসীয় পদার্থ তৈরি করে। এবার কি হয়? গ্যাসের অণুগুলোর মধ্যে ধরে নিলাম অক্সিজেনের দুটো অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেন অণু তৈরি হয়। যাই হোক, আচ্ছা, এটা হলো দুটো গ্যাসের অণু। এবার এই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুব কম হয়। তার জন্য কি হয় না, গ্যাসের অণুগুলো কি চায়? সবসময় একে অপরের থেকে দূরে সরে থাকতে চায়। যার জন্য কি হয় না, আমাদের যে বাতাসে যে গ্যাসগুলো আছে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ আমরা চোখে দেখতে পাচ্ছি না গ্যাসীয় অণু, কিন্তু সেগুলি আছে। এবার দেখো, কঠিন পদার্থ কি হয়? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সবসময় নিচের দিকে নেমে যায়, বা কোনো কঠিন পদার্থকে উপরের দিকে ছুড়ে দিলে নিচের দিকে নেমে আসে। কিন্তু গ্যাস, যেমন গ্যাস বলতে বেলুন, আমরা জানি বেলুনের মধ্যে গ্যাস ভরা থাকে। এবার কোনো বেলুন যেমন আকাশে ওড়ে, ঠিক তেমন ভাবে বলতে পারি যে গ্যাসের অণুগুলো হচ্ছে উপরের দিকে উঠতে থাকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এটাই, গ্যাসের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে খুবই নগণ্য। তাই জন্য গ্যাসীয় অণুগুলো কি চায় না, সবসময় একে অপরের থেকে ছড়িয়ে থাকতে চায়। তাহলে কি গ্যাসের অণুগুলোকে কি কোথাও ধরা যায় না বা কোনো পাত্রে কি রাখা যায় না? অবশ্যই যায়। তার জন্য কি লাগে না, উচ্চ চাপ লাগে। এবার দেখো, যদি আমি একটা বা দুটো উদাহরণ দেখি, আমরা জানি যে ফুটবল বা বেলুন, তার মধ্যে কি থাকে? আমরা যখন বলি যে বেলুন ফোলাচ্ছি বা ফুটবলটাকে হচ্ছে ফোলাচ্ছি, তার মধ্যে কি দিচ্ছি? গ্যাস ভরছি বা হাওয়া ভরছি। সেই গ্যাস বা হাওয়াই হচ্ছে গ্যাসের পদার্থ। এবার দেখো, আমি বললাম যে গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুব কম হয়, যার ফলে তারা কি চায়? সবসময় একে অপরের থেকে দূরে থাকতে চায়। কিন্তু দেখো, ফুটবল বা বেলুনের মধ্যে কিন্তু গ্যাসীয় পদার্থগুলো কিন্তু একই জায়গাতে থাকে। ফুটবল বা বেলুনের কিন্তু কোনো খোলা মুখ থাকে না, এর চারপাশটাই আবদ্ধ। তাহলে ফুটবলের বা বেলুনের মধ্যে গ্যাসীয় অণুগুলো কিভাবে থাকে? না, উচ্চ চাপে সংযোজিত অবস্থায় থাকে। উচ্চ চাপে গ্যাসের অণুগুলো কোনো একটা আধারে বা কোনো একটা পাত্রের মধ্যে সংযোজিত অবস্থায় থাকে। সেইটা হচ্ছে গ্যাসের চাপ। গ্যাসের কিন্তু একটা নির্দিষ্ট চাপ আছে, কিন্তু গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন নেই। যখন যে পাত্রে কোনো গ্যাসকে যদি রাখা হয় সেই পাত্রের আয়তন সে ধারণ করে। এবার আমরা দেখব যে কোনো পাত্রের মধ্যে বা কোনো পদার্থের মধ্যে গ্যাসের অণুগুলো ঠিক কিভাবে আচরণ করে বা গ্যাসের চাপ কি সেটা জানবো। তো যদি আমি ধরি যে এটা হচ্ছে একটা আবদ্ধ পাত্র, এর মধ্যে কিছু নেই মানে গ্যাস আছে, মানে গ্যাসীয় পদার্থ আছে এর মধ্যে। তো গ্যাসের অণুগুলোকে যদি আমি এইভাবে প্রকাশ করি, এবার দেখো, এই পাত্রের মধ্যে গ্যাসীয় অণুগুলো কি এরকম স্থির অবস্থায় থাকবে? না, কখনোই এরা স্থির অবস্থায় থাকবে না। এরা কি করবে? সবসময় ছোটাছুটি করবে।
তাহলে গ্যাসের অণুগুলো সবসময় যে যেদিকে পারছে সে সেদিকে গতিশীল হচ্ছে বা মুভ করছে বা ছোটাছুটি করছে। এরকম করতে করতে কি হবে দেখো, এক একটা অণুর সাথে আরেকটা অণুর ধাক্কা লাগবে, ঠিক তো? ঠিক তেমন ভাবে গ্যাসীয় অণুগুলো কিন্তু এই পাত্রের দেওয়ালে গিয়েও কিন্তু ধাক্কা মারবে, তাই তো? গ্যাসীয় অণুগুলো নিজেদের মধ্যেও ধাক্কা খাবে, আবার দেওয়ালের মধ্যে গিয়েও ধাক্কা খাবে। এবার যখন গ্যাসের অণুগুলো এই দেওয়ালে বা পাত্রের দেওয়ালের গায়ে গিয়ে যখন ধাক্কা মারছে, তখন কি হয়, এদের ভরবেগের পরিবর্তন হয়। এবার আমি বলবো যে ভরবেগ কি। ভরবেগের পরিবর্তন তো বললাম, তাহলে ভরবেগ কি? ভরবেগ হচ্ছে কোনো অণু বা পরমাণু যদি ভর হয়, ভরকে যদি আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করি, আর বেগ বা গতিবেগ তাকে যদি আমরা ছোট হাতের ভি দিয়ে প্রকাশ করি, তাহলে এই এম আর ভি এর গুণফলই হচ্ছে কোনো অণু বা কোনো পদার্থের ভরবেগ। তাহলে আমি বললাম যে গ্যাসীয় অণুগুলো সবসময় চলাফেরা করছে, একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। এরা যেহেতু চলাফেরা করছে, তাহলে এদের একটা গতিবেগ আছে, আবার গ্যাসীয় অণুগুলোর নির্দিষ্ট কোনো ভরও রয়েছে, তাহলে তাদের ভরবেগও রয়েছে। এবার যখন গ্যাসীয় অণুগুলো কোনো পাত্রের দেওয়ালে গিয়ে এইভাবে যখন আঘাত করবে, তখন তাদের ভরবেগের পরিবর্তন হবে। এই যে ভরবেগের পরিবর্তন হচ্ছে, যখনই অণুগুলো গিয়ে দেওয়ালে ধাক্কা খাচ্ছে চারপাশের দেওয়ালে, তখনই তাদের ভরবেগের একটা পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনকেই বলা হচ্ছে বল। বল প্রয়োগ করা। বল প্রয়োগ করা মানে গ্যাসীয় অণুগুলোর ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে বল প্রয়োগ করা মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। এবার তাহলে আমাদের জানতে হবে এই বল কি, বল প্রয়োগ করা কি। এবার আমি ধরলাম যে এই পুরো পাত্রের যে কোনো একটা জায়গায়, কোনো নির্দিষ্ট একটা অঞ্চলের, এই অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে একক ক্ষেত্রফল, মানে এক, ক্ষেত্রফল হচ্ছে এক। তো তাহলে কোনো একটা গ্যাসীয় অণু কোনো পাত্রের, আবদ্ধ পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে, সেটাই হচ্ছে গ্যাসের চাপ। এবার গ্যাসের চাপ সবসময় শুধুমাত্র গ্যাসের চাপ নয়, যে কোনো চাপকে আমরা প্রকাশ করি পি দিয়ে, পি বা প্রেসার পি দিয়ে গ্যাসের চাপকে প্রকাশ করি। এবার যদি আমি ধরি যে গ্যাসীয় অণুগুলো এ ক্ষেত্রফল যুক্ত কোনো আবদ্ধ দেওয়ালে বল প্রয়োগ করছে, কতটা পরিমাণ বল প্রয়োগ করছে না, এফ বল প্রয়োগ করছে। লম্বভাবে গ্যাসের অণুগুলো এ ক্ষেত্রফল যুক্ত কোনো পাত্রের গায়ে এফ পরিমাণ যদি বল প্রয়োগ করে, তাহলে সেই গ্যাসের চাপকে প্রকাশ করা হয় এফ বাই এ দিয়ে। তাহলে কি না, গ্যাসের চাপ হলো গ্যাসের অণুগুলি যখন এ ক্ষেত্রফল যুক্ত কোনো দেওয়ালে এফ বল প্রয়োগ করে, সেটাই হচ্ছে গ্যাসের চাপ। তাহলে আমরা কি জানলাম, গ্যাসের চাপকে কিভাবে প্রকাশ করা হয়, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলের উপর লম্বভাবে বল প্রয়োগ করা হয়েছে, P = F বাই A। এটা হচ্ছে গ্যাসের চাপের গাণিতিক রূপ। এবার আমাদের জানতে হবে যে গ্যাসের চাপ ও আয়তনের কিন্তু নির্দিষ্ট একক আছে। আয়তন, আচ্ছা, চাপকে প্রকাশ করা হয় P দিয়ে, আর আয়তনকে প্রকাশ করা হয় V দিয়ে, বড় হাতের ভি। গতিবেগ কিন্তু ছোট হাতের ভি, আর আয়তন হচ্ছে বড় হাতের ভি বা ক্যাপিটাল ভি। এটা গেল চাপ ও আয়তন। এবার আমাদের জানতে হবে চাপ ও আয়তনের একক কি। আমরা জানি ক্ষেত্রফলের একক হচ্ছে সেন্টিমিটার স্কয়ার বা মিটার স্কয়ার, আর বলের একক হচ্ছে ডাই নিউটন। আচ্ছা, সেন্টিমিটার স্কয়ার হচ্ছে সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক, আর বলের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ডাই। তাহলে যদি আমরা সিজিএস এর চাপের একক বার করি, কি দেখলাম, চাপ P মানে হচ্ছে F বাই A, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাই, আর ক্ষেত্রফলের একক হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। তাহলে চাপের একক হচ্ছে ডাই সেন্টিমিটার স্কয়ার। আর যদি এই নিউটন বা মিটার স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল, বল বা ক্ষেত্রফলের এসআই পদ্ধতির একক।
এসআইতে তাহলে বলের একক হবে নিউটন বাই মিটার স্কয়ার। তাহলে সিজিএস এ চাপের একক হচ্ছে ডাইন বাই সেন্টিমিটার স্কয়ার, আর এসআইতে চাপের একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার। ঠিক আছে, এবার এই নিউটন মিটার স্কয়ারকে আবার বলা হয়, নিউটন মিটার স্কয়ারকে একসাথে প্রকাশ করা হয় পাস্কাল হিসাবে, বা পাস্কালও বলা হয়। পাস্কাল PASCA, যাকে শর্ট ফর্মে লেখা হয় PA হিসাবে, মানে নিউটন পার মিটার স্কয়ারকে পাস্কাল একক রূপেও প্রকাশ করা হয়। আর হচ্ছে 1 পাস্কাল সমান সমান, যদি আমি পাস্কালকে যদি আবার ডাইন সেন্টিমিটারে রূপান্তরিত করতে চাই, তাহলে 1 পাস্কাল সমান সমান 10 ডাইন বাই সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে কি দেখলাম, গ্যাসের সিজিএস একক হচ্ছে ডাইন বাই সেন্টিমিটার স্কয়ার, আর এসআই তে একক হচ্ছে নিউটন বাই মিটার স্কয়ার, আর 1 পাস্কাল সমান সমান 10 ডাইন বাই সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এটা হলো চাপের একক। এবার আসবো আয়তনের একক। আয়তনের একক, আয়তনকে আমি বললাম প্রকাশ করা হয় ভি দিয়ে, আয়তনের একককে প্রকাশ করা হয় লিটার একক। লিটার এর হচ্ছে আয়তনের একক। 1 লিটার সমান সমান আমরা জানি 1000 সেন্টিমিটার কিউব বা মিলিলিটার কিউব, এটা। তাহলে চাপের একক দেখলাম আর আয়তনের একক দেখলাম। ঠিক আছে, তো এটা হলো গ্যাসের চাপ ও আয়তনের একক। তাহলে গ্যাসের চাপ ও আয়তন নিয়ে এই ক্লাসটা থাকলো আজকে এটুকুই। তোমরা এককগুলো খুব ভালো করে পড়বে, ভালো করে মুখস্থ করে নেবে একদম। দেখা হচ্ছে পরের ক্লাসে।